হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ স্টাডি 786। তো ফ্রেন্ডস, আমরা এর আগের দিন ফেবেলের উপর একটা পার্ট করেছি, একটা ক্লাস করেছি ফেবেলের উপর, এবং সেখান থেকে আমরা 1, 2, 3 এক্সারসাইজ করে নিয়েছিলাম। আজকে আমরা চারের এক্সারসাইজ করতে যাচ্ছি। তো দেখো, বলছে কি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন ওয়ার্ডকে মানে যে শব্দের তলায় দাগ দেওয়া আছে সেটাকে স্থানান্তরিত করো, অন্য জায়গায় নিয়ে যাও, রিপ্লেস করে দাও উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস, উপযুক্ত ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে দেওয়া ফ্রেজাল ভার্বের তালিকা থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব এই আন্ডারলাইনের ওখানে বসাও, ওটার পরিবর্তে, মানে যে শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে সেই শব্দটার পরিবর্তে নিচে ফ্রেজাল ভার্বের একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্বটা বেছে নিয়ে ওখানে বসাও। বলছে চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস, ভার্বের ফর্ম পরিবর্তন করো, হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন সেখানে তোমরা ভার্বের ফর্মটাকে পরিবর্তন করবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, লিস্টের মধ্যে একটা অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। দেখো এখানে কোয়েশ্চেন আছে আমাদের 3টা, এবিসি, কিন্তু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে 4টা। তাই বলছে দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, তাই বলছে যে লিস্টে একটা অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তো দেখো প্রথমটা কি বলছে, রাভি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তো রাভি তার বন্ধুর সাথে দেখা করেছিল পার্কে। মিট হচ্ছে মেন ভার্ব, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, তাই ভার্বের পাস্ট ফর্ম বসা আছে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে এর উপযুক্ত হচ্ছে মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, এখানে কাম অ্যাক্রস আছে, দেখো এই কাম অ্যাক্রস মানে হচ্ছে সাক্ষাৎ করা, মিট মানে সাক্ষাৎ করা, কাম অ্যাক্রস মানেও সাক্ষাৎ করা। তো মিটের এখানে পাস্ট ফর্ম আছে, সেকেন্ড ফর্ম মেট করা আছে, তাই কাম অ্যাক্রসের আমাদের সেকেন্ড ফর্ম করতে হবে। কামের সেকেন্ড ফর্ম কি? কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, তাই কেম অ্যাক্রস হয়ে যাবে, এখানে সঠিক আনসার হিসেবে কেম অ্যাক্রস বসবে। এখন আমার সাথে একবার পড়ে নাও, তারপরে আমি খাতায় লিখে নিয়েছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে তখন বুঝতে পারবে। তো একবার দেখে নাও। এমনি বিয়ে কি বলছে, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী ক্রুয়েল বিহেভিয়ার মানে হচ্ছে রূঢ় ব্যবহার করতে পারে না, সহ্য করতে পারে না অ্যানিমালদের প্রতি, অর্থাৎ তনুশ্রী অ্যানিমালদের প্রতি খারাপ আচরণ সহ্য করতে পারে না। টলারেট মানে হচ্ছে সহ্য করা, এখানে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তো টলারেটটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম টলারেট, পুট আপ উইথটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই এক্ষেত্রে পুট আপ উইথ বসে যাবে, এখানে ভার্বের ফর্মে কোনো চেঞ্জ হবে না। সি দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, অর্থাৎ তার প্রস্তাব রিজেক্টেড হয়ে গিয়েছিল, বাতিল হয়ে গিয়েছিল, প্রত্যাখ্যান হয়ে গিয়েছিল। তো রিজেক্টেড মানে হচ্ছে প্রত্যাখ্যান হয়ে যাওয়া, এক্ষেত্রে টার্ন ডাউন হবে। রিজেক্টেড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম আমরা বলতে পারি, রিজেক্ট থেকে রিজেক্টেড এসছে। আর এখানে টার্ন ডাউনটা হচ্ছে এর উপযুক্ত ফ্রেজাল ভার্ব, তো টার্ন ডাউনেরও ভার্বের ফর্ম চেঞ্জ হবে। এখানে যেহেতু ভার্বের সেকেন্ড বা থার্ড ফর্ম এটা দেওয়া আছে, আমরা সেকেন্ড ফর্ম ধরতে পারি এটাকে। তো টার্নেরও আমাদের সেকেন্ড ফর্ম করে দিতে হবে, টার্নড করে দিতে হবে, টার্নের সাথে ইডি যুক্ত করে দিতে হবে, টার্নড ডাউন। অর্থাৎ হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেডের জায়গায় বসে যাবে টার্নড ডাউন। ঠিক আছে, তো চলো একবার খাতায় ঝটপট দেখে নিচ্ছি। দেখো বুঝতে পারছো? দেখো, রাভি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রাভি পার্কে তার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে, রবি তার পার্কে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল। এখানে মিটের পাস্ট ফর্ম মেট করা আছে, তাই এখানে আমি তখন বললাম যে এখানে সঠিক উত্তর হবে কাম অ্যাক্রস। তো যেহেতু মিটের পাস্ট ফর্ম এখানে করা আছে, সেই অনুযায়ী আমাদের ফ্রেজাল ভার্বের ফর্মটা চেঞ্জ হবে, তাই কাম থেকে এটা কেম হয়ে গেছে, কেম অ্যাক্রস সঠিক আনসার। বিয়ে হচ্ছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী প্রাণীদের প্রতি খারাপ আচরণ সহ্য করতে পারে না বা রূঢ় আচরণ সহ্য করতে পারে না। তো টলারেট মানে হচ্ছে সহ্য করা, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তো টলারেটটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই পুট আপ উইথ আমাদের বসে যাবে, ভার্বের ফর্মে কোনো চেঞ্জ হবে না। আর চেঞ্জ হলেও পুট ভার্বটার ফর্ম ওই পুটই থাকে। ঠিক আছে, দেখো তারপরে সি যেটা, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছিল বা বাতিল হয়ে গেছিলো, রিজেক্টেড হয়ে গেছিলো। তো রিজেক্টেডটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। টার্ন ডাউন হচ্ছে বাতিল হওয়া বা প্রত্যাখ্যান হওয়ার সিমিলার ওয়ার্ড হচ্ছে টার্ন ডাউন। তো টার্ন ডাউন যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্ম,
তাই এক্ষেত্রে টার্ন ডাউনের সাথে আমরা টার্নের সাথে ইডি যুক্ত করে টার্নড ডাউন করে দিয়েছি। তো যখন আমি ফ্রেজাল ভার্বের উপর ক্লাস আনবো, শুধুমাত্র ফ্রেজাল ভার্বের উপর, তখন তোমরা ঠিকঠাক বুঝতে হবে ফ্রেজাল ভার্বটা। এখানে শুধু তোমরা নোটটা স্ক্রিনশট মেরে নাও বা লিখে নাও। ফ্রেজাল ভার্বের উপর ক্লাস আনার পরে আমি ঠিকঠাক তোমাদের বুঝিয়ে দেবো, তোমরাও ঠিকঠাক বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা এটা থাক, এবার আমরা 5-এর প্রশ্ন অ্যান্সার করব। 5-এর তো দেখো, 5-এর আছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি ভয়েস চেঞ্জ করো। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। আমি আবার যখন ভয়েস চেঞ্জের উপর একটি আলাদা ক্লাস নিয়ে আসবো, তখন তোমরা এটাও ঠিকঠাক আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো ভয়েস চেঞ্জের ব্যাপারটা। তোমরা এখানে শুধু দেখে নাও, যেহেতু আমি এখন তোমাদের টেক্সট বুকের কোয়েশ্চেন অ্যান্সার করেছি, তাই তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা সেগুলো করে নাও। ঠিক আছে, তো খাতাটা আমি আবার নিয়ে আসছি। দেখো কোয়েশ্চেন 1 নাকি কি ছিল, লক দ্য ডোর। ঠিক আছে, এটা কোন সেন্টেন্স বুঝতে পারছো? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স বলছে লক দ্য ডোর, মানে দরজাটাই তালা দাও। তো এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি ভয়েস চেঞ্জ করতে যাই, তবে আমাদের প্রথমে লেট নিয়ে আসতে হবে। লেট, আমি এখানে লেট নিয়ে এসেছি। দেন অবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, তাই লেটের পরে অবজেক্ট নিয়ে এসেছি। তারপরে বি আসে, নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী বি আসে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে লেট আসবে, দেন অবজেক্ট আসবে, তারপরে বি আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তো প্রথমে লেট এসেছে, দ্য ডোর হচ্ছে অবজেক্ট বসেছে, বি বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে। ঠিক আছে, তো লক দ্য ডোর এর ভয়েস চেঞ্জ হচ্ছে লেট দ্য ডোর বি লকড। লেট দ্য ডোর বি লকড। বি দেখো, ওয়াসিম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অর্থাৎ ওয়াসিম এই সমস্যাটার সমাধান জানে, ওয়াসিম। ঠিক আছে, তো এক্ষেত্রে ওয়াসিমটা হচ্ছে সাবজেক্ট, নোজটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস যুক্ত আছে এখানে, আর দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা হচ্ছে অবজেক্ট। তো প্রথমে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে অবজেক্ট নিয়ে আসতে হয়, তো অবজেক্ট দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা প্রথমে চলে এলো, দ্য সলিউশন টু দিস প্রবলেম। দেন সাবজেক্ট, এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসলো এবং এই অনুযায়ী যে ভার্বের প্রয়োজন বি ভার্ব সেটা ইজ বসে গেল। দেন V3 বসে গেল। নো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে নোন, অ্যান্ড দেন বাই বা টু বসে, এখানে টু বসলো। টু ওয়াসিম, মানে ওয়াসিম এই প্রবলেমটা ওয়াসিমের দ্বারা জানা, এই প্রবলেমের সমাধানটা ওয়াসিমের দ্বারা জানা, অর্থাৎ ওয়াসিম এই সমস্যার সমাধান জানে। ঠিক আছে, সি দেখো, আই হ্যাড রিটেন আ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম। এটা কোন টেন্সে আছে বুঝতে পারছো? এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আই হ্যাড রিটেন আ লেটার, সাবজেক্ট প্লাস হ্যাড V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন। তো দেখো এক্ষেত্রে কি হয়, অবজেক্ট আছে এখানে, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাড রিটেনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে। এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে। আর লেটার হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টটা প্রথমে আসবে, অবজেক্ট হচ্ছে আ লেটার এখানে চলে এসেছে, হ্যাড রিটেন। এরপরে আমরা কি দেখি, যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে যাই, তবে প্রথমে আসবে অবজেক্ট, তারপরে আসবে হ্যাড, তারপরে আসবে বিন, তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসে যাবে। তাই আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। দেখো আবার দেখে নাও, 5-এর সি এর কোয়েশ্চেন হচ্ছে আই হ্যাড রিটেন আ লেটার। সঠিক আনসারটা হয়ে যাচ্ছে, মানে সঠিক ভয়েস চেঞ্জটা হয়ে যাচ্ছে আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ঠিক আছে, এবার দেখো 6 নম্বরে কি আছে, কোশ্চেন 6। দেখো এখানে একটা চিঠি আছে, বন্ধুকে লিখতে বলেছে, আর সাথে আছে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, কিছু পয়েন্ট দিয়েছে সেগুলোর উপর ভিত্তি করে। ঠিক আছে, তো আমি খাতায় লিখে নিয়েছি, যাতে তোমাদের সময় নষ্ট না হয় তার জন্য আমি আগে খাতায় লিখে নিয়েছি, তো তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো তো কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটি চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, অ্যাডভাইসিং হিম অর হার, তাকে উপদেশ দিয়ে, টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরিতে ঢোকার জন্য, ইন হিজ হার লোকালিটি, তার এলাকায়, অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, মানে যখনই সম্ভব তখনই যেন সে
তার কাছাকাছিতে থাকা, তার এলাকায় থাকা পাবলিক লাইব্রেরিতে সে যেন ঢুকে, এই 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 উপদেশটা দিয়ে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লেখো 100টি শব্দের মধ্যে। ঠিক আছে, তো এটা ফ্রেন্ডকে লিখতে বলছে, এটা পার্সোনাল লেটার অবশ্যই। তো প্রথমে আমাদের কী লিখতে হবে, আমাদের প্রথমে ডিয়ার বা হ্যালো বলতে হয়। তো ডিয়ার, তারপরে বন্ধুর নাম লিখে দিতে হবে, যার উদ্দেশ্যে আমি লিখছি চিঠিটা তার নাম। এদিকে আমার ঠিকানা দিতে হবে এবং যে তারিখে লিখছি সেই তারিখটা দিয়ে দিতে হবে আমাকে। ঠিক আছে, তো ডেট আর সাল সবই দিয়ে দিতে হবে এখানে পুরো। আর আমি কোথা থেকে লিখছি, আমার ঠিকানা। আর এদিকে হচ্ছে একটা সম্ভাষণ করতে হবে, ডিয়ার বা হ্যালো হাই বলে, তারপরে তার নাম, অর্থাৎ যার উদ্দেশ্যে আমি চিঠিটা লিখছি তার নাম। ঠিক আছে, তারপরে আমাদের চিঠি শুরু হয়ে যাচ্ছে। তো দেখো আমি পড়ে তোমাদের একবার শুনিয়ে দিচ্ছি, তোমরা পারলে খাতায় লিখে নাও। তো পরবর্তীতে এক্সামে যদি এই কোয়েশ্চেনটা আসে তো তোমরা ইজিলি লিখে দিতে পারবে অ্যান্সারটা। ঠিক আছে, দেখো, ডিয়ার আনু, your mother was complaining that you never attended a library. This is a big mistake, my friend. ঠিক আছে, নেক্সট প্যারায় দেখো, visiting a public library regularly in one's locality enhance one's habit of reading. Library has books from everywhere around the world, which is very difficult to procure by an individual. Every time you go there and pick out books, you are learning about how the world works and can strengthen your imagination by this way. Moreover, library is a community center servicing everyone in their are just visiting in their area. এখানে ছুটে গেছে। ঠিক আছে, just visiting the library is also a way to connect yourself to the community you live in. Thus, by encouraging you to visit the public library, I am hopeful that it will introduce a lifelong habit within you. Lots of love. তারপরে এখানে yours truly লিখে, যে লিখছো সে এখানে তার নামটা লিখে দেবে। ঠিক আছে, তো এই চিঠিটা হচ্ছে বন্ধুকে লেখা। কী উদ্দেশ্যে, যে তার এলাকায় লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি থাকলে সেই পাবলিক লাইব্রেরিতে তার যখনই সম্ভব, যখনই সে পারে সে যেন ঢুকে এবং সেখানে বসে বইপত্রগুলো বের করে পড়াশোনাটা করে, একটা অভ্যাস তৈরি করে লাইব্রেরি যাওয়ার। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন দেখো, 7-এ যেটা বলেছে সেটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ঠিক আছে, তো প্যারাগ্রাফটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, জাস্ট আ মিনিট। দেখো প্যারাগ্রাফটা, এটা রাইট আ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লিখো উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে। ওয়ান দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস, অর্থাৎ খুব সকালে উঠে এক্সারসাইজ বা ব্যায়াম করার যে উপকারিতা, বেনিফিটসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিম্নলিখিত পয়েন্টগুলো ব্যবহার করে। কী কী পয়েন্ট দিয়েছে? গুড ফর হেলথ, স্বাস্থ্যের পক্ষে ভালো। ফ্রেশ এয়ার, মুক্ত বায়ু বা পরিষ্কার বাতাস। কিপস অন অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, এবং পুরো দিনটা কী করে অ্যাক্টিভ করে রাখে, সক্রিয় করে রাখে, এনার্জি দেয় আমাদের। তো একটি প্যারাগ্রাফ লিখো। কী ব্যাপারে প্যারাগ্রাফ? খুব সকালে উঠে সকালে যে এক্সারসাইজ, মর্নিং এক্সারসাইজ করার যে উপকারিতা রয়েছে, উপকার রয়েছে, সেগুলো সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো, সেগুলোর ওপর একটি প্যারাগ্রাফ লেখো 100 ওয়ার্ডসের মধ্যে। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমাদেরকে একটা ওর টাইটেলটা দিয়ে দিতে হবে, মানে ওর ওপরে আমাদের টাইটেলটা দিয়ে দিতে হবে, দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস, অর্থাৎ খুব সকালের এক্সারসাইজের বা ব্যায়ামের যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো এখানে আমি লিখে দিয়েছি মেন জায়গায় টাইটেল। এবার দেখো আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট মেরে নাও বা খাতায় লিখে নাও। ঠিক আছে, এক্সারসাইজিং ইন দ্য আর্লি মর্নিং ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে টু গ্রেট every new day as it begins. It helps us to remain fit, healthy and energetic all through the day. The fresh air in the morning
makes to easier to concentrate and do the exercises more effectively. Regardless of age, exercising in the morning helps us prevent chronic diseases and maintain our cholesterol and blood pressure levels. It also helps us burn those extra calories and to keep our weight in check. Exercising also keeps different parts of our body active, making it easier to do anything strenuous physical task whenever required. তো তোমরা আরেকবার প্রথম থেকে এই প্যারাগ্রাফটা দেখে নাও এবং তোমরা পারলে লিখে নাও, লিখে নিলে অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। পরবর্তীতে তোমরা এক্সামে যদি এই কোয়েশ্চেনটা কমন পাও তবে সেক্ষেত্রে উত্তরটা লিখে দেবে, ঠিক আছে? তো দেখো, তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তোমাদের কাজে আসে, তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।